হ্যালো এভরিওয়ান, সুচরিতাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। নতুন মানে একদমই নতুন, আমার চ্যানেলের আগে কখনো এরকম ভিডিও আমি পোস্ট করিনি। তো তোমরা নিশ্চয়ই ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমি প্রেগনেন্ট, আমি মা হতে চলেছি। যদিও কথাটা আমি অনেক দিন আগেই তোমাদেরকে বলতে পারতাম, আমার বাড়ির থেকে তেমন কোনো মানা ছিল না, কিন্তু আমি বলিনি, যেহেতু আমি আগের থেকে ভেবে রেখেছি যে 3 মাসের আগে আমি কাউকে কিছু জানাবো না। যেহেতু এত বাধা বিপত্তি পেরিয়ে আজকে আমি এই দিনটা দেখতে পারছি, তো এই কারণেই আমি ভেবে রেখেছিলাম আগের থেকেই। তো আমি শুধু ফার্স্ট যেদিন আমি জানতে পারি সেদিন আমার মাকেই শুধু জানিয়েছিলাম, যেহেতু মা মানে কিছু খারাপ বা কিছু এগুলো মা বলে দিতে পারবে, তো এই কারণেই মাকে আমি জানিয়ে রেখেছি। তো মা হচ্ছে গিয়ে কোনো না কোনো কারণে, যেহেতু প্রেগনেন্সি টাইমে অনেক কিছু দেখে মেনে চলতে হয়, তো কোনো না কোনো কারণে আমাদের বাড়ির যে আরও সবাই আছে তাদেরকে মানে জানিয়েছে। তো আমাদের বাড়ির লোক ছাড়া তেমন কোনো বাইরের লোক আর কি জানে না এই কথাটা এখনো। তো সোশ্যাল মিডিয়াতেও আমি কিছু এখনো শেয়ার করিনি। তো অনেকেই কয়েকদিন আগের থেকেই আমাকে কমেন্ট করেছিল যে আমি প্রেগনেন্ট কিনা, বা তাদের হয়তো আমাকে দেখে মনে হয়েছিল যে আমি প্রেগনেন্ট, তাই জন্য তারা শুনেছিল, কমেন্ট বক্সে কমেন্ট করেছিল। তো আমি তাদের কোনো কমেন্টের রিপ্লাই দিইনি, দেখেছি কমেন্ট বাট রিপ্লাই দিইনি, কারণ কমেন্টের রিপ্লাই দেওয়া মানে জানিয়ে দেওয়া। তো আমি জানি যে আমি যেহেতু সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছি, আমি ভিডিও করি, তো আমি জানি আমি জানিয়ে দেবো, হয়তো কিছুদিন পরে হতে পারে, কিন্তু আমি জানিয়ে দেবো। তো এই কারণেই আমি কারো কমেন্টের রিপ্লাই দিইনি। তো আজকে তো এই যে সবটা বলেই দিলাম। আর এই যে আমি বললাম যে আমি মা হতে চলেছি, আমার প্রেগনেন্টের কথাটা মানে শোনার পরে কিছু মানুষ আর কি, তাদের মাথায় আর কি বাজ পড়বে, মানে বজ্রপাত হবে, কিন্তু বৃষ্টি আর হবে না। কারণ তারা তো চেয়েছিল, মানে 2 বছর আগেই তারা চেয়েছিল যাতে আমি মরে যাই, আমি বেঁচে না ফিরি। আমি যদি মরে যাই তাহলে আমার হাজব্যান্ডকে আরেকটা নতুন করে বিয়ে দেওয়া যাবে, তাদের মাথায় এই চিন্তাধারা ছিল, তাকে আরেকটা বিয়ে টিয়ে দেওয়া যাবে। সেটা তো হয়নি, সেটা তো আর তাদের মানে তারা যেটা চেয়েছিল সেটা হয়নি। তারপরে তারা জানতো বা চেয়েছিল যে আমার তো বাচ্চা কাচ্চা হবে না, কারণ তারাই তো আমার ডক্টর, তো সেটাও হয়নি। এখন আমি একজন ক্যান্সার পেশেন্ট, তারপরে আবার আমার একটা বাচ্চা কাচ্চা হচ্ছে, এটা জানার পর তাদের মাথায় বাজ পড়বেই, কিন্তু বৃষ্টি আর হবে না। তো আমার তো কিছু করার নেই, কারণ তোমরা হয়তো ভগবানের কাছে বলেছিলে বা চেয়েছিলে, কিন্তু ভগবান হয়তো তোমাদের কথা শোনেনি। জানি আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তবুও সবাইকে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখো। প্রথমে আমি বলছি একটা কথা, যেটা হচ্ছে আমাকে যারা পছন্দ করো না, যারা আমাকে দেখতে পারো না, আমার ভালোটা দেখতে পারো না, আমাকে যাদের সহ্য হয় না, তারা আমার এই ভিডিওটার থেকে এবং আমার থেকে দূরে থেকো, তাদের জন্য এই ভিডিওটা নয়। কিন্তু অনেকেই আছে, বেশিরভাগ মানুষই আছে যারা আমার জন্য ভগবানের কাছে অনেক প্রার্থনা করে এবং আমাকে ভালোবাসে। এই দিনটা দেখার জন্য তারাও অনেকে অপেক্ষা করেছিল, এবং অনেক অচেনা মানুষ আছে যাদেরকে আমি চিনি না, তারা মানে ক্যামেরার ওপার থেকে আমাকে দেখে, তাই আমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করে। তো তাদেরকে বলছি, তোমরা সবাই আমাদেরকে, মানে আমি আর যে আসতে চলেছে, দুজনকেই আশীর্বাদ করো যেন দুজনেই সুস্থভাবে স্বাভাবিকভাবে থাকতে পারি, আর যে আসতে চলেছে সেজন্য পৃথিবীর আলো সুস্থ স্বাভাবিকভাবে দেখতে পারে। এই কথাটা এই জন্যই বলা, কারণ অনেকেই আছে আমাকে সহ্য করতে পারে না, আমার পিছনে পেছনে অনেক কথা বলে, মানে বলেছে এবং এখনো পর্যন্ত বলে। সেগুলো কথা হয়তো আমি জানি, কিছু আমার নিজের কানে শুনেছি, কিছু লোকে এসে বলেছে, বাট তারা এখন হয়তো এই কথাটা জানার পরে আমার প্রতি মানে তাদের দরদ উতলে পড়বে এবং দরদ দেখাতে আসবে। তো তাদেরকে বলছি ওগুলো না দেখালেও হবে আমার কাছে, কারণ আমি যেটা জানি, যে আঘাতটা তোমরা আমাকে দিয়েছো সেটা কোনোদিনও ভোলার নয়, আর সেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। তো আমি তো মানে কি বলবো তোমাদেরকে, মানে কিছু মানুষ এমন এমন কথা বলেছে তোমাদেরকে, যেটা আজকের ভিডিওতে আমি না বলে থাকতেই পারবো না। মানে এমন এমন কথা বলেছে, যখন আমার মুম্বাইতে ট্রিটমেন্ট চলে, মানে তখন মানে একটা কথা শুনেছি, যে কথাটা আমি নিজের কানে শুনিনি, কিন্তু আমারই এক আত্মীয়র কাছে বলা হয়েছে, মানে লোকের কাছে বলে তার পোষায়নি কথাটা, তারপরে আমারই আত্মীয়র কাছে বলেছে যাতে আমাদের কানে কথাটা আসে এবং আমরা কষ্ট পাই, আমরা যাতে আঘাত পাই, সেই কারণে কথাটা মানে বলেছে যে ওর তো বাচ্চা হবে না, তো ওকে আবার টানে কিসের জন্য। যে কথাটা আমাকে মানে বলে না, মানে তুমি যদি টাকা পয়সা ধন দৌলত দিয়ে ভরে দাও আমাকে, তারপরেও আমি আর কোনোদিন এই কথাটা মানে মুছে যাবে না আমার মন থেকে, মানে এমন কথা মানে বলেছে। মানে আমি ওই যে পছন্দ করি, মানে প্রতিটা বাঙালি ঘরের মেয়ে বউরা পছন্দ করে সোনা দানা গয়না, তো সেই সোনা দানা গয়না দিয়েও যদি তারা আমাকে এখন ঢেকে দিয়ে বলে যে তুই ভুলে যা কথাটা, তবুও আমি কোনোদিন ভুলতে পারবো না, কারণ আঘাতটা আমাকে এমনভাবে দিয়েছে তারা। সে কিন্তু নিজেও মা হতে পারেনি, তারপরেও তার মুখ দিয়ে এই ধরনের কথা বেরিয়েছে। তো তাদের কাছ থেকে আমি কিছু আশা করি না যে তারা আমার প্রতি এটুকু করুক বা এটা করবে, কারণ 5 বছর আমার এই মানে সামনের মে মাস আসলে পরে আমার 6 বছর হয়ে যাবে বিয়ে, তো 5 বছর আমার হয়ে গেছে। তো এতদিনে তারা যদি আমার প্রতি একটু কিছু করতে পারেনি, আর এখন আমি তাদের কাছ থেকে নতুন করে আশা করি না। আর বিপদের দিনেই মানুষ চেনা যায়। আমি মানে বিয়ের পরে ঠিক আছে তখন তো দেখেছি, বাট আমার যখন শরীর খারাপ হয়েছে, যখন আমি বলতে গেলে মরে গিয়েছিলাম, মরার ঘর থেকে মানে বেঁচে ফিরে এসেছি,
তখন মানে তাদেরকে আমি ভালো মতো চিনে গিয়েছি যে কে আমার ভালো চায় এবং চায় না। তারা সবসময় চেয়েছিল যে আমি আর মানে আমার সাথ দেয় যে আমার হাজবেন্ড, যে আমাকে মানে এত ট্রিটমেন্ট এত কিছু করিয়ে আমাকে বাঁচিয়ে নিয়ে এসেছে, সমস্ত কিছু কোনো কিছুর দিকে একবারও ফিরে তাকায়নি। তো তারা সবসময় চাইতো যে আমার থেকে কি করে আমার হাজবেন্ডকে আলাদা করা যায় এবং কিভাবে আলাদা করা যাবে, কি বললে আলাদা হবে, এগুলোই তাদের মাথায় চিন্তাধারা ছিল। আমি বুঝতে পারি না, একটা মানুষ যদি নিজে যে কষ্টটা পাচ্ছে সেই কষ্টটা যদি আরেকজন পায়, তাহলে সে যে সেই কষ্টটার মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে সে কিভাবে আরেকজনকে এই কষ্টটা দিতে পারে। আজকে আমি একজন ক্যান্সার পেশেন্ট, আমি যদি আরেকজন ক্যান্সার পেশেন্টকে মানে কিছু আঘাত দিয়ে কথা বলি, তাহলে আমি কি বুঝলাম ক্যান্সারের যে মানে কষ্টটা, যে কেমো নেওয়ার যে কষ্টটা, আমি তাহলে কি করে বুঝলাম? এটাই হচ্ছে কি কথা। কিন্তু সে নিজে মা হতে পারেনি, তারপরে সত্ত্বেও সে আমাকে এই কথা বলেছে যে ওর তো বাচ্চা হবে না, তাহলে ওকে টানে কিসের জন্য? অমুক মানে সম্পর্কে আমার স্বামী তার কিছু হয়, সেটা বলেছে যে অমুক, তাহলে ওকে টানে কিসের জন্য? তারা শুধু সম্পর্কের দিক দিয়ে হয়, মনের দিক দিয়ে কোনোদিনও হতে পারেনি আর হবেও না। আরও কিছু কথা আমাকে শুনতে লেগেছে। এটা নয় আমি বুঝলাম যে আমার কোনো আত্মীয়র কাছে বলেছে, সে এসে আমাদের বাড়িতে বলে দিয়েছে, কারণ তার কাছে বলা মানে সে ভালো মতোই জানে যে ওই লোকটার কাছে বললে পরে এই কথাগুলো আমাদের কানে এসে পৌঁছাবে, আমরা আঘাত পাবো, কষ্ট পাবো। আর তখন আমার ট্রিটমেন্ট চলছিল মুম্বাইতে, এই কথাটা আমার মায়ের কানে আসে, মা তখন আমাকে বলেনি, পরে একদিন কথায় কথায় মা কথাটা আর কি আমাকে বলে দেয়। তখন মানে আমি ভেবেছিলাম, মনে মনে ভেবেছিলাম যে এরকমও মানুষ বলতে পারে। সে নিজে যখন এই কষ্টটা বুঝতে পারছে, আজকে সে মা হতে পারেনি, তারপরে সে কি করে আমাকে একটা এরকম কথা বলতে পারে? তবু আমার তাদের কাছ থেকে কোনো কিছু আশা নেই, আমি কোনো কিছু আশা করি না। এবং আমার হাজবেন্ডও বলে যে আমি কারো কাছ থেকে কিছু আশা করি না, তো তুমি কেন আশা করো? তো আমিও এখন ধরে নিয়েছি যে হ্যাঁ, আমাকে যদি কিছু দেয় বা কিছু যদি আমার প্রতি কেউ করে, সেটা আমার বাবা মা বা আমার হাজবেন্ড ছাড়া আর কেউ করবে না, আমি এটুকু জানি। এটা তো আমি লোকের কানে শুনেছি, নিজের কানে আমি শুনেছি, এই কথাটা আমি কি করে বিশ্বাস না করে পারবো? তোমরাই বলো। আমার কি দোষ? আমার কি দোষ যে আজকে আমার এগুলো কথা শুনতে লাগবে? রোগ ব্যাধি কখনো কাউকে বলে আসে না। কথায় আছে না, পরিস্থিতি যখন নাচায় পরিচিতরা তখন ঢোল বাজায়। তো আমার সাথে হয়েছে সেরকম। মানে কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না আমি। মানে অনেক খারাপ ব্যবহার আগে হয়েছে, বাট সেগুলোর কথা না ধরলাম, কিন্তু এই যে কথাগুলো আমাকে বলা হয়েছে, এই কথাগুলো আমি ওই যে বললাম না যে প্রতিটা মেয়ে, বাঙালি ঘরের মেয়েরা বিশেষ করে মানে সোনা দানা পছন্দ করে, তেমন আমিও খুব পছন্দ করি সোনার গয়না। তো সেই গয়না যদি এক ঘর ভর্তি আমাকে এনে ঢেলে তার ভিতরে আমাকে ফেলে দেয় এবং বলে সব এগুলো তোর, তুই ভুলে যা কথাগুলো, আমি তাও কোনোদিন ওই কথাগুলো ভুলতে পারবো না। এমন কথা বলেছে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে মানুষ কি করে এমন কথা বলতে পারে। আমি কি কখনো বলেছি ভগবানকে যে ভগবান আমাকে রোগ দাও, আর ক্যান্সার নামক রোগটা আমার গায়ে দাও? কখনো বলি? কেউ চায় না কারো যে এই ক্যান্সার তো একটা মারণ ব্যাধি। তো ক্যান্সার তো দূরেই থাকুক, কোনো মানে রোগী চায় না যে কেউ তার মানে শরীরে বাসা বাঁধুক বা কিছু, কেউই চায় না। তবুও সত্ত্বে তারপরেও কি করে মানুষ এরকম বলতে পারে? আমি আগের কথাটা বললাম, আগেরটা নয় আমি লোকের কাছ থেকে শুনেছি, সেটা নয় আমি বাদই দিলাম, কিন্তু এই কথাটা আমি কি করে, এখন যে কথাটা আমি তোমাদেরকে বলবো, এই কথাটা আমি নিজের কানে শুনেছি, এই কথাটা আমি কি করে বিশ্বাস না করে থাকতে পারবো? কি করে আমি কথাটা ভুলে যাব? যেহেতু এখন আমি মা হতে চলেছি, তো এই কারণে না এই কথাগুলো না আমার এখন বেশি মনে পড়ে। যেহেতু এখন আমি মা হতে চলেছি, এই কারণটাতেই আমার মানে বেশি মনে পড়ে আগের থেকে কথাগুলো। বেশি নয়, 5-6 মাস আগেই আমাকে এই কথাটা শুনতে হয়েছে, আমি শুনেছি, নিজের কানে শুনেছি। আমার মনে হয় না যে এরকম কথা কেউ মানে বলতে পারে, কিন্তু আমি যদি লোকের কানে শুনতাম তাহলে হয়তো আমি কথাটা বিশ্বাস করতাম না। আমি নিজের কানে শুনেছি, তো আমি কি করে বিশ্বাস না করে থাকতে পারি? আমাকে বলা হয়েছে যে ওকে তো ব্লাড টেস্ট করে বিয়ে করা দরকার ছিল। সে আমাকে এরকম একটা কথা বলেছে, যাকে নাকি আমি মানে যে আমার কাছে নিজে শুনেছে যে তোমার বাচ্চা কাচ্চা হবে, তখন আমি বলেছি যে হ্যাঁ, উনি আমাকে এরকম করে বলেছে, ডক্টরে কি বলেছে তোমার বাচ্চা কাচ্চা হবে? তখন আমি তাকে বলেছি, নিজের মুখ দিয়ে তাকে বলেছি যে হ্যাঁ, ডাক্তারে বলেছে যে আমার বাচ্চা কাচ্চা হবে। এরকমটা আমি তাকে বলেছি, নিজের মুখ দিয়ে বলেছি। যেহেতু আমি সবাইকে সত্যিটা বলি না, কারণ সবাই আমার ভালো চায় কি চায় না আমি জানি না, এই জন্য আমি সবাইকে সত্যিটা বলি না যে ডক্টর কি বলেছে কি না বলেছে, কিন্তু তাকে আমি বলেছিলাম বিশ্বাস করে। তারপরে সে একদিন হয়তো কারো কাছ থেকে কষ্ট পেয়ে আমাকে বলে যে কারো সন্তান তার কোলে দেয় না। তো তখন আমি তাকে এটুকুও বলেছিলাম যে ভগবান যদি কোনোদিন আমার কোলে সন্তান দেয়, সেদিন আমার সন্তানকে তুমি কোলে নিও। এই কথাটা বলার পরেও কি করে একটা মানুষ বলতে পারে যে আমাকে নাকি ব্লাড টেস্ট করে বিয়ে করা দরকার ছিল? আমার মনে হয় না যে যদি সেই বাবা ভিখারিও থাকে, কোনো বাবার যদি মানে টাকা পয়সাও না থাকে, তারপরেও যদি সেই বাড়িতে মানে সেই মেয়েটার যদি কোনো রোগ ব্যাধি থাকে বা নাও থাকে, সেই বাড়িতে যদি মেয়ে দেখতে গিয়ে বা সম্বন্ধ করার পরে যদি বলা হয় যে তোমার মেয়েকে আগে ব্লাড টেস্ট করা হবে, তারপরে বিয়ে করা হবে, তো আমার মনে হয় না সেই বাবা যত গরিব থাকুক, তার মানে টাকা পয়সা না থাকুক, সেই বাবা প্রথম বলবে যে আমার মেয়ে আমি বিয়ে দেবো না, তবুও ভালো, কিন্তু এরকম ঘরে বিয়ে দেবো না যারা ব্লাড টেস্ট করে বিয়ে করতে চায়। তো আমাকে এরকম একটা কথা বলা হয়েছে যে ওকে ব্লাড টেস্ট করে বিয়ে করা আনা দরকার ছিল। মানে তার মানে কি বোঝাচ্ছে যে রোগটা নাকি আমার আগের থেকেই ছিল। মানে সমস্ত কিছু আমাদের কিন্তু লাভ ম্যারেজ না, আমাদের দেখে শুনে বিয়ে, তারপরে আমরা আমাদের দুজনের মধ্যে কথাবার্তা হয়, তারপরে বিয়ে হয়।
তো সমস্ত কিছু কিন্তু আমাদের বাড়ি থেকে খোঁজ খবর নিয়েছে এবং তাদের বাড়ি থেকেও খোঁজ খবর নিয়েই কিন্তু বিয়েটা হয়েছে। তারপরেও কিন্তু আমাকে এগুলো কথা শুনতে লেগেছে। এবং কি মানে হ্যাঁ, সে আমার চুল চলে গিয়েছিল, সেটা নিয়ে আমি আমি অত ইয়ে করি না। আমি তাহলে সোশ্যাল মিডিয়াতে কোনো ভিডিও বা ফটো শেয়ার করতাম না। তোমরা সবাই দেখেছো যে আমার চুল চলে যাওয়ার সময়কার ফটো এবং ভিডিও, সেটা নিয়ে দুঃখ করে বলা যে জানো তোর চুলগুলো চলে গিয়েছিল কেমন হয়েছে, বলা এটা রাত দিন তফাৎ। আর মানে যখন ব্যঙ্গ করে বলে যে মাথাটা সাদা হয়ে গেছিল, তাকানো যেত নাকি মাথাটার দিকে, যখন ব্যঙ্গ করে কথাটা বলে তখন সম্পূর্ণই আলাদা। এই কথাটাও আমাকে শুনতে লেগেছে। এবং কি বলেছে, মানে দূরে থাকুক আমার মা, কখনো আমি তোমাদেরকে যে আজকে সোশ্যাল মিডিয়াতে মানে ক্যামেরার সামনে বলছি, মা সত্যিকারের যেটা বলে থাকে, মা কোনো দিনও আমাকে মানে কখনো মা বলেনি যে মানে আমাকে মানে কিছু কেউ খারাপ লোকে মানে খারাপ কথা বললেও মা বলতো তুই বাদ দে। মা কখনো তাদের নামে খারাপ বুদ্ধি আমাকে শেখায়নি। তারপরেও আমার মাকে নিয়ে তারা টানে। আমার মা তাদের কোনো খারাপ চায়নি, তারপরেও মাকে নিয়ে টানে, বলে মানে মেয়েকে বিয়ে দিয়েছে চাকরি করা ছেলে দেখে, সেই জন্যই আজকে মেয়ে বেঁচে আছে। তো আমি মানছি আমার হাজব্যান্ড একটা সরকারি চাকরি করে, আমার হাজব্যান্ড চাকরি করে, তো সেই জন্যই কি তোমরাই বলো কমেন্ট করে, সেই জন্যই কি আজকে আমি বেঁচে আছি? শুধু চাকরি করার জন্যই কি আজকে আমি বেঁচে ফিরে এসেছি? আমি বেঁচে আছি তাহলে তো ক্যান্সার হসপিটালে আমার মতন পেশেন্ট ওরকম অনেক আছে, যারা অনেক কম বয়সের পেশেন্ট এবং অনেক বয়স্ক পেশেন্টও আছে, তাদের সবার হাজব্যান্ডরা বা বাবারা কি চাকরি করে যে তার জন্য তারা বেঁচে আছে? চাকরি করছে মানেই তো যে আমি বেঁচে আছি তা না। হ্যাঁ, আমার হাজব্যান্ড আমার পাশে ছিল, আমার বিপদের দিনে আমার পাশে কেউ ছিল না, আমার বাবা মা আর আমার হাজব্যান্ড ছাড়া কেউ ছিল না, আমি কাউকে পাইনি আমার বিপদের দিনে। তো আমার হাজব্যান্ডই একমাত্র ছিল আমার পাশে, যে আমার সাথ ছেড়ে যায়নি, যার কানে হয়তো হাজারো বুদ্ধি দেওয়া হয়েছে কিন্তু সে কারোর কথা শোনেনি। তো তার জন্যই আজকে আমি বেঁচে আছি, এটা আমি বলতে পারি, এটা আমি বলবো। কিন্তু তার মানে তো এই নয় যে তার চাকরি আছে বলেই আমি বেঁচে আছি। তাহলে তো কত পেশেন্ট আছে, সবাই তো আর চাকরি করে না, সবার তো আর চাকরি নেই, তো তারা কি তাহলে বেঁচে নেই? এই কথাটা পর্যন্ত আমাকে বলেছে। এগুলো কথা সব আমার নিজের কানে শোনা, আমি কি করে না বিশ্বাস করব? বলেছে যে ওর মা তো চাকরি দেখেছে, বিয়ে দিয়েছে জামাইকে, ওই জন্য আজকে মেয়ে বেঁচে আছে, না হলে কি মেয়ে বাঁচতো নাকি? মা না হলে তো মেয়ে মরে যেত। এরকম কথা আমাকে শুনতে লেগেছে। মানে এগুলো কথা মানে মানে কি করে বলবো, আমি কাউকে বলে বোঝাতে পারি না। সেদিন রাত্রেবেলা অনেক কেঁদেছিলাম, মানে যখন শুনেছিলাম কথাটা তখন আমার মায়ের কাছে ফোন করে কেঁদেছিলাম অনেক, আর আমার হাজব্যান্ডের কাছে কথাগুলো বলেছিলাম সেই রাত্রে। মানে এত কষ্ট লেগেছিল যখন আমি মানে সহ্য করতে পারিনি, তখন মাকে ফোন করে বলি। তারপরে সত্য মা এগুলো কথা শোনা সত্ত্বেও মার নিশ্চয়ই খারাপ লেগেছে, বাট মা কিছু তখনও বলেনি। মা বলেছে কি করবি, ভুলে যা, বলেছে বলতে দে। মা তখন এই কথাটাই বলেছিল, বলেছে বলতে দে, বললেই কি হয়ে যাবে নাকি, এরকমটাই মা বলেছিল। বাট আমার হাজব্যান্ড বলেছিল যে তুমি জবাব দিলে না কেন, তুমি পরক্ষণে কেন বললে না যে তোমরা আমার আড়ালে আড়ালে এগুলো কথা বলো? কিন্তু আমি তখন বলিনি, তাহলে বললে পরে সবথেকে খারাপ হয়ে যেতাম আমি, যে আমাদের কথা শুনে এখন আবার আমাদের সঙ্গে ঝগড়া করতে এসেছে। কিন্তু তারা যে আমার নামে এগুলো কথা বলছে এটাতে কোনো দোষ নেই। আমি যদি এটার জবাব দিতে যেতাম তাহলে পরে আমি সব থেকে খারাপ হয়ে যেতাম। আমি ওই জন্য কিছু বলিনি। কিন্তু দিন আমি শুধু ভেবে রেখেছি যে দিন আজকে তোমাদের দিন, তোমরা বলো, যেদিন আমার দিন আসবে সেদিন হয়তো আমি বলবো কথাগুলো, আমি বলবো যারা আমাকে বলেছে তাদের সামনে একদিন আমি কথাগুলো বলবোই। এই দুটো কথা আমার সব মানে দুটো মানুষ এরকম কথা বলেছে যে কথাগুলো মানে এগুলো যদি আমার পাড়া প্রতিবেশীও বলতো না তাহলে আমার অত গায়ে লাগতো না। তার কারণ পাড়া প্রতিবেশীরা তো এরকমই করে, মানে গ্রামের দিকে যেটা হয় এই বাড়ির খবর ওই বাড়ি মানে আলোচনা করে, এটা আমি মনে হয় পাড়া প্রতিবেশীর কাছ থেকে এরকম মানে কটু কথা শুনিনি। হ্যাঁ হয়তো আমার আড়ালে তারা কিছু বলতেই পারে, সেটা আমি কখনোই শুনিনি, যেটা আমি বলতে পারবো না। বাট যেটা শুনেছি, যেটা মানে নিজের কানে যে মাত্র কথাগুলো বললাম সবগুলো কথা আমি নিজের কানে শুনেছি। আর এখন যেহেতু প্রেগনেন্ট তো আমি, তো এই কারণে এখন আমার কথাগুলো বেশি মনে পড়ে, জানো তো। পরের কথাগুলো মানে কি করে বলতে পারে যে আজকে আমাকে ব্লাড টেস্ট করে নাকি আমার বিয়ে করা দরকার ছিল, আমাকে বিয়ে করে আনা দরকার ছিল। আমার মনে হয় যে কথাটা আমি আগেই বললাম, যে কোনো বাবা তার মেয়েকে তাহলে বিয়ে দেবে না, যদি সেই মেয়ের কোনো রোগ থেকেও থাকে তারপরেও বিয়ে দেবে না, বলবে যে ওরকম ঘরে মেয়ে বিয়ে দেবো না। তাও ভালো, মেয়ে সারা জীবন আইবুড়ো থেকে যায় তাও ভালো, কিন্তু বিয়ে দেবো না ওরকম ঘরে যারা ব্লাড টেস্ট করে মেয়েকে বিয়ে করে নিয়ে যেতে চায়, এরকম কথা বলেছে। তারপরে তো বললাম যে আমার টাক মাথাটার বর্ণনা দিয়েছে। আমার কোনো মানে ওতে আফসোস নেই যে হ্যাঁ আমার চুল উঠে গিয়েছিল, তোমরা বলো যে হ্যাঁ চুল উঠে গিয়েছিল, সেটা নর্মাল বলা আর ব্যঙ্গ করে বলা সেটা রাত দিন তফাৎ। ব্যঙ্গ করে বলেছে তার মানে তো সে আমাকে তখন দেখতে গিয়েছিল, যখন আমি মুম্বাই থেকে এসেছিলাম তখন আমাকে দেখতে গিয়েছিল, আমাকে নয় আমার টাক মাথাটাকে দেখতে গিয়েছিল। যেই কথাগুলো সে অন্য লোকের কাছে গিয়ে বর্ণনা করে বলে যে টাক মাথাটা থেকে সাদা হয়ে গেছিল টাক মাথাটা আমার, মানে কতটা খারাপ লাগে এগুলো কথা শুনলে পরে, মানে বলে বোঝাতে পারবো না আমি। আমার টাক মাথাটার বর্ণনা করেছে। আজ যে সে আমার মানে প্রেগনেন্টের কথাটা জেনে যে আমাকে দেখতে এসে আমার মানে সত্যি সত্যি কি আমি মা হতে পারছি, মানে মা হবো কিনা, আমার পেটটা হয়েছে কিনা আদৌ, সে তো তাহলে আজ আমাকে দেখতে আসলে আমার পেটটাই দেখতে আসবে। তখন তো সে আমাকে দেখতে আসেনি, আমাকে দেখতে আসলে তাহলে সে লোকের কাছে গিয়ে এগুলো কথা বলতে পারতো না। আমার টাক মাথাটাকে দেখে গিয়েছিল, যেটা গিয়ে লোকের কাছে বর্ণনা করেছে। আজ হয়তো সে জানে না আমার কথা, সে হয়তো জানলে পরে সে হয়তো আমাকে দেখতে আসলে আমাকে দেখতে আসবে না, আমার পেটটাই হয়তো দেখতে আসবে, যে সত্যিই কি ওর বাচ্চা হচ্ছে কি হচ্ছে না, হবে কি হবে না, নাকি মিথ্যা বলে, এরকমটা হয়তো মানে যদি যখন জানতে পারবে তখন হয়তো এটাই করবে।
আমাকে দেখতে আসবে না, হয়তো আমার ওই পেটটা নিয়ে দেখতে আসবে। তাদেরকে বলি এরকম দেখতে আমাকে না আসাটাই ভালো, তোমরা আমার থেকে দূরে থেকো, আমি ওটাতেই আরো বেশি ভালো থাকবো। ওই যখন মানে দেখতে আসার নাম করে তারপরে এগুলো কথা বলার পর যখন আমাকে দেখতে আসে, তখন এগুলো মানে তখন আর এগুলো ভালো লাগে না, তখন মনে হয় কি এরা না আসলেই হতো আমাকে দেখতে। আর আমি জানি যে আমাকে যদি কেউ টানে, সেটা হয়তো এই যে হাজবেন্ড, এখন এখানে আছি, হাজবেন্ড করছে আমার প্রতি প্রচুর করছে, ও টানছে আমাকে। আমি তেমন কিছুই করি না এখন, আগে রান্নাটা করতাম, এখন তাও কিছু করি না, হাজবেন্ডই সমস্ত কিছু করে ডিউটি করে এসে। প্রথম থেকেই জানার পরে মা বলছে যে তুই চলে আয় আমার কাছে, বাড়ি চলে আয়, আমার হাজব্যান্ডের কথা বলছে যে ও পারবে না, ওর কষ্ট হয়ে যায়, যেহেতু ডিউটি করে সমস্তটা করে, তেমন তো কোনো কাজ নেই, রান্নাটাই মেইন, তো ডিউটি করে ওকে করতে লাগে, এই কারণে বলেছে যে তুই চলে আয়, এসে আসাম থেকে বাড়ি চলে আয়। তো আমি যাইনি, যেহেতু ওখানে গেলে আমি একা একা থাকবো, এখানে আছি একটু কষ্ট হচ্ছে, বাট হাজবেন্ডের সঙ্গে আছি, সেটা অন্যরকম। তো ভেবেছি বাড়ি তো যাবোই, ডেলিভারির আগে চলে যাব, তো সম্ভবত আমি কিছুদিন পরে হয়তো বাড়ি চলে যাব। তো এখন মা তবুও আমাকে এখনো বলতে থাকে কবে আসবি কবে আসবি, ওর কষ্ট, সুজিতের আমার হাজবেন্ডের কথা বলে, সুজিতের কষ্ট হয়ে যাচ্ছে, ও পারে না, ছেলে মানুষ অত পারে, তুই চলে আয়। আমি যাই না ইচ্ছাকৃত করে, ভাবি যে এখানে আছি, ঝগড়া করছি, যা করছি, কষ্টে আছি, তবু ওর কাছে থাকি, সেটা অন্যরকম একটা ইয়ে। আর প্রেগনেন্সি টাইমে স্বামী পাশে থাকলে স্বামীকে যেটুকু বলা যায় কষ্টের কথা, সবাইকে সেটুকু বলা যায় না, তো এই কারণেই আমি আরো বাড়িতে যাচ্ছি না। তারপরে তো আরো আছে কিছু কথা, যে লোকে এই বলবে ওই বলবে, যে সত্যি তো দেখি আমাকে কেউ দেখতে আসবে ব্যঙ্গ করে, আমাকে আবার কেউ বলবে যে সত্যি হচ্ছে কিনা, বাচ্চা হবে কিনা, দেখে আসি তো গিয়ে, এরকম করে এগুলো জিনিস আমার একদম ভালো লাগে না, এই কারণে আমি আরো বাড়ি যেতে আমার ইচ্ছা করে না, যার কারণে বাড়ি আমি এখনো যাইনি, যদিও আমাকে ডক্টর বেড রেস্ট দিয়ে দিয়েছে, তো তবুও আমি বাড়ি যাইনি। তো আর কিছুদিন পরে হয়তো চলে যাব, আমার এটা 5 মান্থ চলছে, 6 মান্থে আর কিছুদিন পরেই পড়ে যাবে, তো 7 মান্থে তো বেবি শাওয়ার হবে, তখন তখন আর কি ওটা মাই দিবে, আমাদের বাড়িতে হবে, তো তার আগে আমি বাড়িতে চলে যাব। তো হ্যাঁ, তোমাদেরকে তো অনেক কথাই বলে ফেললাম, জানো তো অনেক কষ্টের কথা আছে, যেগুলো বললে হয়তো শেষ হবে না, কিন্তু থাক ওগুলো কথা বলি না। বাট এই যে দুটো মানুষ এই দু ধরনের কথা বলেছে, কি করে এরা বলতে পারে? আমি যে মানুষকে নিজে মুখে বলেছি যে হ্যাঁ, তাকে কতটা বিশ্বাস, আমি অনেক বিশ্বাস করে বলেছিলাম, যখন সে আমার কাছে শুনেছিল তখন আমি তাকে অনেকটা বিশ্বাস করে বলেছিলাম যে হ্যাঁ আমি মা হতে পারবো, ডাক্তার বলেছে। সে যখন আমার কাছে শুনেছে যে ডাক্তার বলেছে তোমাকে মা হতে পারবা, তো আমি তখন তাকে বলেছিলাম। তারপরেও কি করে তারা আমার নামে এগুলো কথা লোকের কাছে গিয়ে বলতে পারে, ভাবলেও কেমন লাগে, যেগুলো কথা আমাকে তো বাদই দাও, আমি বললামই আগে যে আমার মা এখনো বলে না, কখনোই বলে না, মা বিয়ের পর থেকে এখনো পর্যন্ত কখনোই বলে না যে তুই তাদের সাথে, তোর সঙ্গে এরকম করছে তুইও এরকম কর, তুইও এরকম করবি। মা সবসময় বলছে বলতে দে, বাদ দে, এরকম এরকম কথা বলে আমাকে সবসময় ঘুরিয়ে দেয় কথাটা মা। কিন্তু তারা আমার মাকে নিয়েও পড়ে যায় যে জামাই চাকরি করে, চাকরি করা জামাই দেখে বিয়ে দিয়েছে, সেই জন্য মেয়ে বেঁচে আছে। আমি আজকে অন ক্যামেরা একটা সত্যি কথা বলছি, আমাদের বাড়ির থেকে আমার হাজবেন্ডকে যখন দেখতে এসেছিল, যেহেতু আমাদের তো লাভ ম্যারেজ না, আমাদের দেখে শুনে বিয়ে হয়েছে, তো তখন আর কি সবাই আমার হাজবেন্ডকেই দেখেছিল, এবং ও যে কাজ করে দেখেছে মেয়ে ভালো থাকবে, সেটাই দেখেই আমার হাজবেন্ডের সঙ্গে বিয়ে দিয়েছিল। যদি ওর ফ্যামিলি দেখতে যেত, ওদের পরিবার দেখতে যেত, পরিবেশ দেখতে যেত, তাহলে হয়তো আমাকে দিতে পারতো না এই ঘরে। সেটা আগের থেকে, যখন আমাদের বাড়ি থেকে আমার দাদারা সবাই দেখে গিয়েছিল বা সবাই এসেছিল দেখতে, তখন সবাই গিয়ে বলেছিল যদি ছেলে দেখে দিতে পারো তাহলে চোখ বন্ধ করে দিতে পারো, আর যদি তুমি ফ্যামিলি দেখে দিতে চাও, আমার বাবা মার কাছে বলেছিল, তাহলে পরে ও কিন্তু ওখানে থাকতে পারবে না, এই কথা বলে দিয়েছিল। আর এটা কিন্তু আমাদের বাড়ির লোক নয়, তাদের বাড়ির লোকও, এবং বাড়ির লোক কি গ্রামে, তাদের গ্রামের লোক, আমাদের গ্রামের লোক, সবাই দূর দূরান্তে যারা আছে জানে, সবাই জানে মোটামুটি যে ওকে ছেলেটা দেখে বিয়ে দিয়েছে, ছেলেটার কেমন, ছেলেটা কি করে সেটা দেখে বিয়ে দিয়েছে, নাকি ওর ফ্যামিলি দেখে দিয়েছে। তো এই কথাটা যখন সেও জানে, সে তো জানবেই, সে জানে, আর তারপরেও কি করে এগুলো কথা বলতে পারে, ভাবলেও অবাক লাগে। আমার বিয়ের কিছুদিন আগে গ্রামের লোক গিয়েছিল, আমার হাজবেন্ডের গ্রামের লোক গিয়েছিল, তখন বলেছিল যে ছেলেটা দেখে যদি বিয়ে দিতে পারো তাহলে তোমরা চোখ বন্ধ করে দিতে পারো, বাড়ির লোকগুলো দেখলে বিয়ে দিতে পারবে না, বাড়ির লোকগুলো কেউ মানুষ নয়, এরকম একটা কথা বলে এসেছিল। এখন বুঝতে পারছি যে কথাগুলো কেন তারা বলেছিল। গ্রামের লোক ওই যে বলে না, কিছু কিছু কথা গ্রামের লোক সত্যি কথাই বলে, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি যে গ্রামের লোকগুলো তো ঠিকই বলেছিল, সত্যি কথাই বলেছিল। সবাই জানে যে আজকে ওকে বিয়ে দিয়েছে, তখন যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে বিয়ে দিয়েছে শুধুমাত্র ছেলেটাকে দেখে, ছেলে কি করে, ছেলে কেমন সেটা দেখে বিয়ে দিয়েছিল। আর আমার মা চাইতো, যেহেতু মা হচ্ছে গিয়ে আমাদের আমার মামা বাড়ি হচ্ছে ছোট ফ্যামিলি ছিল, দাদু সেই সময়কার সময় চাকরি করতো, তো আমার মা, মামা আর মাসি এই 3 ভাই বোন ছিল। তো সেই ছোট ফ্যামিলি থেকে আমাদের অনেক বড় ফ্যামিলি, যখন মার বিয়ে হয়েছিল তখন জয়েন্ট ফ্যামিলি ছিল, অত বড় ফ্যামিলিতে এসে মার অনেক কষ্ট হয়েছে। আগে থেকে কোনো কাজই মা তেমন পারতো না, যেহেতু বাড়িতে একদম ছোট ছিল মা, সবার ছোট, কোনো কাজই করতে লাগতো না, তো মা পারতো না, তো মা সব এখানে এসে শিখেছে। তো জন্য মা আগের থেকে আমাকে বলতো যে ওকে যদি আমি বিয়ে দিই ছোট ফ্যামিলি দেখেই দেবো, বড় ফ্যামিলি বড় থাকবে, আর ছেলে যেখানে একা থাকবে সেরকম দেখে দিব, যাতে করে ওর, আমি যে কষ্টটা করেছি ওর যাতে সেই কষ্টটা না হয়। সেই জন্যই আমার মা
মানে চেয়েছে যে মানে ওদের ফ্যামিলি ঠিক আছে, ভাই ব্রাদার আছে, কোনো ব্যাপার না, বাট ও বলেছে যে ও একাই থাকে, মানে এখন মানে সবাই তো বিয়ের পরে যে যার মতন আলাদা হয়ে গেছে, আর ও কোয়ার্টারে থাকে, বলেছে যে আমি আসাম থাকি, কোয়ার্টারে থাকি। তো সেই হিসাবে মা আরও কি এগিয়েছে। তো মা সব দিনই বলতো যে মা মানে বলতো যে একটা ভালো ছেলে, ওরকম চাকরি করা ছেলে দেখে বিয়ে দেবো, যাতে তোর কোনোদিন কোনো কষ্ট না হয়, আমরা যে জিনিসগুলো তোকে মানে দিতে পারিনি, তোর শখগুলো পূর্ণ করতে পারিনি, সেগুলো যাতে তুই সেখানে গিয়ে তোর আশাগুলো পূর্ণ হয়, সেই জন্যই মা একটা চাকরি করা ছেলে, সবসময় বলতে যে একটা চাকরি করা ভালো ছেলে দেখে বিয়ে দেবো। আর মায়ের সবসময় একটু পছন্দ ছিল রেলের চাকরি করা ছেলে, যেটা আমার হাজব্যান্ডও একজন রেলে জব করে, রেলওয়েতে জব করে। তো মায়ের আরও ওই জন্যই বেশি পছন্দ। আর দেখেছে যে ওর তেমন কোনো কষ্ট করতে হবে না, যেহেতু বাইরেই থাকে, ওর মানে আমি মানে মা যেমন কষ্টটা করেছে তেমন কষ্ট আমার করতে হবে না, সেই জন্যই আর কি আমাদের বাড়ি থেকে এগিয়েছে। তো এগুলোর কথা সবাই জানে, তারপরেও তারা কেন এগুলো কথা মানে ব্যঙ্গ করে করে বলে যে চাকরি করা ছেলে দেখে দিয়েছে বলে আজকে নাকি আমি বেঁচে আছি। তোমরাই কমেন্ট করে বলো যে কথাটা কি তাহলে সত্যি, যে বলেছে সে কি ঠিক বলেছে। তারপরে জানো তো আরেকটা কথা তোমাদেরকে বলি, যে পরে যে কথাগুলো আমি বললাম সেই মানুষটিই বলেছে এই কথাটা, মানে ওই একই দিনে এগুলো কথা বলেছে, সমস্ত কথাগুলো, যে ব্লাড টেস্ট করে বিয়ে করা দরকার ছিল, আমার টাকের বর্ণনা, আমার মা চাকরি করা ছেলে দেখে বিয়ে দিয়েছে, সেজন্যই আমি বেঁচে আছি। আরও বলেছে একটা কথা, মানে আমাকে কেন 2-3 মাস পরে পরে মুম্বাই নিয়ে যায়। জানো তো সত্যি কথা বলছি, সত্যি কথা, আমি মানে এখন তো প্রেগনেন্ট, এর আগেও আমি আমার হাজব্যান্ডকে মানে মাঝে মাঝে যেহেতু চেক আপে যেতাম তখন নর্মাল সব কিছু নর্মালি থাকতো, মাঝে মাঝে আমি আমার হাজব্যান্ডকে বলতাম আমি যাবো না আর মুম্বাই। তো ও বলতো আমাকে, তখন বলতো তুমি যদি মুম্বাই না যাও তাহলে তুমি বাড়ি চলে যাও, এরকম বলতো, মানে মুম্বাই যাবো না, আমি চেক আপের জন্য যাবো না বলতাম, তাই জন্য বলতো তুমি তাহলে বাড়ি চলে যাও। তারপরে আমি আবার এরকম যেতাম, মানে 3 মাস পর পর, প্রথম যেহেতু 1 বছর মনে হয় এরকম 3 মাস পর পর আমাকে চেক আপে যেতে লেগেছে, তারপরে হচ্ছে 6 মাস করে দিয়েছে। আর এখন তো আমি প্রেগনেন্ট, এখন তো মানে ওরাই বলে দিয়েছিল যে কনসিভ করে গেলে তারপরে আর আসতে লাগবে না, তারপরে ডেলিভারি হয়ে যাওয়ার পরে তুমি সুস্থ হওয়ার পরে তারপরে যদি মনে হয় যে এখন আমার যাওয়া দরকার তখন তোমরা এসো। সেটা আমরা যখন আগেরবার চেক আপে গিয়েছিলাম তখনই বলে দিয়েছিল, বাট সেটা আমি ভিডিওতে ক্লিয়ার করিনি, যে তখন বলে দেওয়া মানে ভিডিওতে যদি ওগুলো বলে দিই তাহলে পরে সমস্ত কিছু সবাই জেনেই গেল, তো এই কারণে আমি বলিনি কথাটা। তো আমার হচ্ছে গিয়ে সেই কথাটাও শুনতে লাগে যে 3 মাস পর পর 2-3 মাস পর পর কেন আমাকে মুম্বাই নিয়ে যাওয়া হয়। তো আমি বলি ভাই, আমার এগুলো কথা লোকের কাছে বলে কি লাভ, যে আমাকে নিয়ে যাচ্ছে তার কাছে কোয়েশ্চেনটা করো না, যে কেন ওকে 2-3 মাস পরে পরে নিয়ে যাস মুম্বাই, বা নিয়ে যাচ্ছিস মুম্বাই, কেন নিয়ে যাস, এরকম করে তো বলতে তো পারে। তা সেটা শুনতে পারবে না, কারণ আমার হাজব্যান্ডের কাছে শুনলে পরে তো আমার হাজব্যান্ড আবার তখন তার জবাব দিয়ে দিবে, তো ওই কারণে ওর কাছে শুনতে পারে না, এগুলো কথা লোকের কাছে গিয়ে আমার নামে গালমন্দ করে। মানে কি বলবো তোমাদেরকে, এই কথাগুলো এই ভিডিওতে, এত সুন্দর একটা ভিডিও, এত ভালো একটা খবর তোমাদেরকে জানালাম, এই কথাগুলো না বললেও হতো, ভিডিওটা মানে না বললে হতো, কিন্তু আমি না বলে থাকতে পারলাম না, এমন কথা আমাকে শুনতে লেগেছে। আমি হয়তো, যারা জানে না তারা হয়তো মানে ভাববে যে কত অহংকার করে বলছে, বা অহংকার মানে এরকম বলতেই পারে, ভাবতেই পারে। তো অহংকারের কিছু নয়, এই যে এগুলো কথা শোনার পরে মানে সবার মানে যে কোনো মানুষই বলবে, যারা আমার ভালো চায় না, যারা আমার পছন্দ করে না, আমার ভালো দেখতে পারে না, তারা আমার থেকে এবং আমার ভিডিও থেকে দূরে থেকো। এই কারণের জন্যই আমি এই কথাগুলো তোমাদেরকে আগে বললাম, এরকম কথা শুনতে লেগেছে বলেই বললাম। মানে হাতে গোনা কয়েকটা মানুষ, কয়েকজনের কাছ থেকে এরকম কথা শুনতে লেগেছে, 2-3 জনের কাছ থেকে, মানে তাছাড়া আমি তেমন কারো কাছ থেকে এরকম কথা শুনিনি। এই কথাগুলো না যদি আমার পাড়া প্রতিবেশীর কাছ থেকে শুনতাম তাও আমার এতটা গায়ে লাগতো না, বা আমার অত লাগতো না, কারণ পাড়া প্রতিবেশী ওরা তো বলতেই পারে এরকম কথা। কিন্তু এগুলো কথা বলেছে মানে যাদের সাথে আমার কোনো সম্পর্ক হয়েছে এরকম মানুষ বলেছে, কিন্তু আমার মনে হয় না যে আদৌ তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে, আমার তো মনে হয় না। কারণ তাদের সঙ্গে যদি কোনো সম্পর্ক আমার থাকতো তাহলে তারা এরকম কথা এরকমভাবে বলতে পারতো না, কোনোদিনও পারতো না। তো ওই জন্য শুধু সম্পর্ক থাকলেই হয় না, মানে অনেক মানুষ আছে যারা আমাকে চেনে না, জানে না, কিন্তু তারা আমাকে অনেক ভালোবাসা দেয় এবং আমার জন্য ভগবানের কাছে অনেক প্রার্থনা করেছে, কিন্তু এদের সাথে সম্পর্ক থাকা সত্ত্বেও এরা আমাকে এরকমভাবে কথা বলেছে, এত আঘাত দিয়ে কথা বলেছে। এই কথাগুলোর জন্যই আমি প্রথমে ওই কথাটা আর কি বলে দিলাম। তো যাই হোক, এত ভালো একটা মানে খবর, মানে এত ভালো একটা খবর তোমাদেরকে জানালাম, তার ভেতরে মানে কিছু আমার কষ্টের কথা মানে বেরিয়ে আসে কথাগুলো না, যেহেতু আমি এখন মা হতে চলেছি, তো এই কারণে না আরো বেশি মনে পড়ে, এই যে 2-3 জন মানুষ যে আমাকে এত আঘাত দিয়েছে, এই কথাগুলো বলেছে, এই কথাগুলো আমার বেশি মনে পড়ে এখন। আমার মা বলে বা আরো অন্য সবাই বলে যে মনে করবি না, ওগুলো কথা ভুলে যাবি, এই সময় এগুলো মনে করতে নেই, খারাপ ভাবতে নেই। তবুও না এই কথাগুলোই কেন জানি, মানে এই যে কথাগুলো, এই যে পরের যে কথাগুলো বললাম, এটা তো আমি বেশি না, এই 6-7 মাস হবে এরকম শুনেছি, নিজের কানে শুনেছি। এই কথা তো আমি ভুলতেই পারবো না জীবনে, আর আগের যে কথাটা বললাম প্রথমে সেটাও আমি কোনোদিন ভুলতে পারবো না। তো তোমাদের সঙ্গে তো অনেক কথাই মানে বলে ফেললাম তোমাদের সামনে আর কি, মানে না বলে থাকতে পারা যায় না, এগুলো কথা না মুখ দিয়ে বেরিয়েই আসে। মানে এই 2-3 জন মানুষ আমাকে এত আঘাত দিয়ে এত মানে খারাপ, এত নিচু মানে কথাগুলো বলেছে না, না বলে আমি থাকতে পারলাম না। আমি জানতাম যে এই যে মা হওয়ার কথাটা যখনই আমি সোশ্যাল মিডিয়াতে ক্যামেরার সামনে বলতে যাব, আমার মুখ দিয়ে কথাগুলো বেরিয়েই আসবে, আমি না বলে থাকতে পারবো না।
কিন্তু ওই কারণের জন্যই আমি স্বাদের ভিডিওটাতে আমি কিছু বলিনি। আমার মা হওয়ার মানে ভেবেছি ওই ভিডিওটার ভিতরেই তোমাদেরকে জানাবো, এই কারণেই জানাইনি আমি যে স্বাদের ভিডিও মানে একটা শুভ কাজ, একটা ভালো মানে কাজের মানে একটা ভালো ভিডিও, সেই ভিডিওতে কিছু খারাপ মানুষের কথা বলতে গিয়ে কিছু খারাপ মানুষের জন্য আমার ভিডিওটাই মানে পুরো ভিডিওটারই মানে খারাপ হয়ে যাবে। এই কারণের জন্যই আমি স্বাদের ভিডিওটাতে এই কথাগুলো, আমার মা হওয়ার কথাটা আমি এই কারণেই শেয়ার করিনি। এই জন্যই আমি আলাদা ভিডিও করেই তোমাদেরকে জানাচ্ছি। এই কিছু খারাপ মানুষের জন্যই আমার মানে সমস্তটা মানে কথাগুলোই মানে পুরো খারাপ হয়ে যায়। দেখো আজকে আমি মা হতে চলেছি, সেই কথাটা বলতে গিয়ে এতগুলো কথা আমি বলে দিলাম। কিছু মানে মানে কোনোদিনও যদি আমাকে বলে যদি ভুলে যায়, আমি তাও বলবো যে কোনোদিনও আমি ভুলতে পারবো না, কোনোদিনও না। এটা কোনোদিনও ভোলার নয় যারা বলেছে তাদের কথা। আমি তো তাদেরকে, তারা তো হয়তো ভাবতে পারে যে ও জানে না বা কিছু, কিন্তু আমি তো সব তোমরা যা বলেছো, যাকে মানে যেগুলো ভাষা ছেড়েছো সেগুলো সমস্ত কথাই তো আমি জানি। তো এই কারণে আমার সামনে অত ভালো দেখিয়ে কোনো লাভ নেই, কারণ আমি জানি যে তুমি কতটুকু আমাকে ভালোবাসো আর কি আমাকে কেমন, আমার কতটুকু ভালো চাও কি না চাও। আমি তো মনে করবো যারা আমার ভালো চায়নি, যারা মানে আমাকে দেখতে পারে না, আমার ভালো চায়নি, তারা আমার সন্তানকে কি করে ভালোবাসবে? সে তো আমারই পেটে জন্ম না তার, সে তো আমার রক্ত দিয়েই তো সে বড় হচ্ছে আস্তে আস্তে। তাহলে আমাকে যারা ভালোবাসে না তারা কি করে আমার সন্তানকে ভালোবাসবে? কোনোদিনও বাঁচতে পারবে না। আর আমি তাদের কাছে আশাও করি না। আমি জানি আমার হাজবেন্ড আছে আমার পাশে, মানে সব আছে, তারা আমার কাছে থাকুক বা নাই থাকুক আমার তাতে কিচ্ছু যায় আসে না। তো এত কথা বলতে বলতে না এই কথাটা মানে মুখে আসে যে এইসব মানুষ আমার এই শুভ কাজে শুভ দিনে মানে আমার থেকে দূরে থাকলেই ভালো, আমি সব থেকে বেশি খুশি হই, জানো তো। তাহলে আমার এত খারাপ কিছু আমার মাথায়ও আসে না। ওদের না দেখে আমার এত কথা খারাপ আসে, ওদের মুখটা সামনে দেখলে পরে তো আরো বেশি আমার তখন মানে রাগ হয়, তখন খুব রাগ হয় যে কেন এরকম বলা সত্ত্বেও এরা মানুষের সামনে ভাব দেখায়, মানে খুব ভালো। যে মানুষটি আমাকে বলেছে না যে ওর তো বাচ্চা কাচ্চা হবে না, তো ওকে টানে কিসের জন্য, তো আমার মনে হয় না, এর আগেও বলেছি কথাটা, যে তারও কিন্তু কোনো বাচ্চা কাচ্চা নেই বা হয় না। তো তার যদি এই বিষয়ে, যে তার আজকে একটা সন্তান নেই, সেই বিষয়ে যদি কোনো কষ্ট বা দুঃখ থেকে থাকতো, তাহলে পরে আমার মনে হয় না সে আমাকে কেন, কোনো মেয়েকেই এইভাবে এই বিষয়ে কোনো আঘাত দিয়ে বা কষ্ট দিয়ে কথা বলতে পারতো না। তার নিজের মনে তার যে আজকে একটা সন্তান নেই, কোনো কষ্ট বা দুঃখ এই নিয়ে নেই, তার জন্য সে ভাবে যে আরেকজনেরও বোধহয় সেরকমই, তারও কোনো কষ্ট নেই বা দুঃখ নেই আরেকজনেরও। তো সেই জন্য সে হয়তো এরকম আঘাত দিয়ে মানুষকে কথা বলে। আর মানে ওদের হলো অভ্যাসই এরকম, আঘাত দিয়ে কষ্ট দিয়ে কথা বলাটা, এটা ওদের অভ্যাসই। নতুন করে আর কি বলবো, আগের থেকে এরকম করে, তো এটা তো নতুন করে আর কিছু বলার নেই। আর তাদেরকে আমি বলি যে তোমাদের বাড়িতে গিয়ে তো আমি খাচ্ছি না, থাকছি না, বা তোমরা 2 পয়সা দিয়ে আমার চিকিৎসার সময় হেল্প করোনি, আর আমি চাইবো না যে তোমরা হেল্প করো, তোমাদের টাকায় আমি আমার চিকিৎসা হয়ে বাড়ি ফিরে আসি, আমি বেঁচে আসি। আমার হাজবেন্ডও কোনোদিন তোমাদের কাছ থেকে চাইনি 2 পয়সা। তো আর আমার হাজবেন্ডকে আমি অনেক আগেই মানা করে দিয়েছিলাম আমার চিকিৎসা চলাকালীন, যে তুমি দরকার পড়ে যদি টাকা যদি ধার নেওয়ার থাকে লোকের কাছ থেকে নেবে, কিন্তু ওই সব মানুষের কাছ থেকে কখনো টাকা চেয়ে ধার নিয়ে আমার চিকিৎসা চালাবে না। আমি আমার হাজবেন্ডকে এই কথা অনেকদিন আগেই বলেছিলাম চিকিৎসা চলাকালীন। তো তাদের বাড়িতে যে গিয়ে তো আমি থাকছি না, খাচ্ছি না, তো তাদের এত মাথা ব্যথা কিসের জন্য, যেখানে আমার হাজবেন্ডের কোনো সমস্যা নেই, যে আমাকে টানছে, যে আমার পিছনে খরচা করছে, তার নিজের কোনো সমস্যা নেই, তো তাহলে এদের এত কিসের সমস্যা আমাকে নিয়ে? তাদের বাড়িতে গিয়ে আমি না থাকছি না খাচ্ছি, তারা আমাকে দেখছে না কিছু, আর আমি তাদের কাছে আশাও করি না। আর এইসব মানুষ না এখন এই যে আমার প্রেগনেন্সির কথাটা জানার পরে মানে আসবে আমাকে দেখতে আসবে বা কোনো এরকম বলবে, তাদের মনে হবে কি এখন আমার প্রতি কত দরদ, আমাকে কত ভালোবাসে, মানে দরদ উতলে পড়বে। তো তোমাদের আসল রূপটা না আমি সেই 2 বছর আগেই দেখে মানে চিনে গিয়েছি, বুঝতে পেরে গিয়েছি যে তোমরা কি চাও আর কি বলতে পারো। তো তোমাদেরকে বলবো আমার প্রতি ওই দরদ দেখাতে না আসলেই আমি বেশি খুশি হব, আমি ভালো থাকবো, এটা আমি বলতে চাই। আর আমি যে ভিডিও করি, আমার ভিডিও কিন্তু এগুলো মানুষের ভেতর থেকে কিছু মানুষ ভিডিও দেখে, লাইক কমেন্ট যদিও করে না, কিন্তু কিছু কিছু ভিডিও শেয়ার তো অবশ্যই করে। শেয়ার করে মানে এর আগেও করেছে, শেয়ার করে আমাদের দুজনের ভিতর আর কি ঝগড়া লাগানোর চেষ্টা করেছে। তো এই ভিডিওটা দেখে যে শেয়ার করবে না বা ঝগড়া লাগাতে আসবে না আমাদের দুজনের ভেতরে, তার কোনো গ্যারান্টি নেই, আসতেই পারে। আর আমার এ নিয়ে কোনো ভয় নেই, কারণ আমি যেটা সত্যি সেটাই অন ক্যামেরার সামনে বলেছি, মিথ্যা কিছু বলিনি। তারা যেটা বলেছে যেটা করেছে সেটাই আমি বলেছি, এই জন্য এ নিয়ে আমার কোনো ভয় নেই। আর এগুলো মানুষের গায়ে গিয়ে কিন্তু এই কথাগুলো লাগবে, কারণ তারাই এগুলো কথা বলেছে, এই কারণে তাদের গায়ে গিয়ে কিন্তু এই কথাগুলো লাগবে। আমি চাই লাগুক তাদের গায়ে গিয়ে কথাগুলো, তারা ভিডিওটা দেখুক, আমি এটা চাই। আর কথায় বলে না যে মেয়েরাই মেয়েদের শত্রু, এটা একদম সত্যি কথা, মেয়েরাই মেয়েদের শত্রু। আমাকে যে কথাগুলো বলেছে, যে কয়েকজন মানুষ, 2-3 জন মানুষ মানে এই কথাগুলো বলে আঘাত দিয়েছে, মানে প্রতিটা মানুষই কিন্তু মেয়ে, কেউ হয়তো কম বয়সী আর কেউ হয়তো একটু বেশি, কারো একটু বেশি বয়স, এইটুকুই তফাৎ, কিন্তু এই 2-3 জন মানুষ কিন্তু মেয়ে, প্রতিটাই মানে মেয়ে মানুষ। কোনো পুরুষ ছেলে কিন্তু আমাকে এই কথাগুলো বলে আঘাত দিতে আসেনি এইভাবে। হয়তো বলেছে আমার আড়ালে আপচালে, হয়তো বলেছে, আমি জানি আড়ালে আপচালে বলেছে, কিন্তু আমার সামনাসামনি বা আমাকে নিয়ে এরকম করে আমি এখনো মানে দেখিনি যেটা, কিন্তু আমার আড়ালে হয়তো বলেছে আমি জানি, কিন্তু সামনাসামনি বলেনি। কিন্তু এই যে যারা বলেছে এগুলো মানে 2-3 জন মানুষ, এরা সব কজনই মেয়ে ছেলে। এইগুলো মানুষকে বলি আমার থেকে দূরে থাকো, তোমরা যত আমার থেকে দূরে থাকবে আমার ওই শুভ দিনটাতে মানে ওদের কথা মনে করা মানে আমার দিনটাই খারাপ হয়ে যাওয়া। তো ওই কারণে আমি মনে করি যে এরা দূরে থাকলে আমি ভালো থাকবো, আমি মানে সত্যিই খুব ভালো থাকি এরা মানে আমার থেকে দূরে থাকলে। এত কথা যখন বললাম, আরেকটা কথা বলি, আমার হাজবেন্ডের কথা।
ও তো প্রচুর করছে আমার প্রতি। মানে ও ও এখন বলে নয় যে আমি মা হতে চলেছি, আমি প্রেগনেন্ট সেই জন্যই যে ও আমার প্রতি করছে, ও বাবা হতে চলেছে এই খুশিতে করছে, এই জন্য কিন্তু নয়। ও কিন্তু আগের থেকেই, যখন মুম্বাইতে ছিলাম তখন আমার মানে কত প্রবলেম হয়েছে তখন, তো ও তখন থেকেই এরকম, ও আগের থেকেই মানে তখনই আমাকে অনেক যত্ন করতো। আর এখন তো আমি প্রেগনেন্ট, তো এখন তো ও যতটুকু পারছে ততটুকু করছে। মানে ডিউটি করে এসে তারপরে সমস্ত কিছু করা, মানে সমস্ত কিছু বলতে রান্না বান্না করা, তারপরে আমাকে ফলটা পর্যন্ত কেটে দেয়। তো যতটুকু পারছে ও করছে। হয়তো আমি বাড়িতে গেলে এর থেকে একটু বেশি যত্ন পেতাম, কারণ মায়েরা একটু অন্যরকম করে। আর ও যেহেতু ছেলে মানুষ, তো ও তো আর মায়ের মতন, আমার মায়ের মতন তো পারবে না অত কিছু করতে। ও ডিউটি করে এসে যেটুকু পারছে সেটুকু করছে, সেই সেই হিসাব বলে আমি ও অনেক করছে। তো বাড়িতে যদিও যেতে পারতাম, যদিও এখান থেকে একটু আরো আরামে থাকতে পারতাম, তো যাই না শুধু এই কারণেই যে আমার ভালো লাগে না ওখানে গিয়ে একা একা থাকবো। এখানে আছি, ওর সঙ্গে আছি, একটু কষ্ট হচ্ছে, কোনো ব্যাপার না, কিন্তু বাড়িতে গেলে সেই একা একা হয়ে যাবো। বাড়িতে গেলে মা বলেছে যে তুই একবারই আসবি ব্যাগ ট্যাগ নিয়ে, যে একবারে ডেলিভারি পরেই যাবি। ওই কারণে আমি ভেবেছি যে যখন যাবো একবারেই যাবো, ডেলিভারি পরে মানে পরেই আসবো একবারে, তো কয়েকদিন পরেই যাবো। তো অনেক কথাই তো বলে ফেললাম। আমার হাজব্যান্ড এখন মানে রুমে নেই, ও স্টেশনে আছে, ডিউটিতে আছে। তো ও আসবে, মানে একটু পরে হয়তো চলে আসবে। ও আসার পরে ওর অনুভূতিটা কেমন, কি মানে যেদিন আর কি প্রেগনেন্সি কিটে টেস্ট করি সেদিন ওর কোনো মানে রিয়াকশন, মানে সেমন কোনো মুখের রিয়াকশন দেখায়নি, কিন্তু ওর অনুভূতিটা কেমন, ও যে বাবা হতে চলেছে, সবটাই তোমাদেরকে মানে এই ভিডিওতেই শোনাবো। ও আসুক, তারপরে ভিডিওটা করবো, তারপরেই আমি ভিডিওটা শেষ করবো। তো তোমাদেরকে তো বলেছি যে আমার হাজব্যান্ড ডিউটিতে ছিল, তো ও আসার পরে ওর কাছ থেকে শুনবো। তো ওকে আমি এখনো কিছু বলিনি, ও এসেছে এইমাত্রই এসেছে, ড্রেসও চেঞ্জ করেনি, তো ওকে কিছু বলিনি যে কি শুনবো ওর কাছ থেকে বা কিছু। তো তোমাদের সামনেই ওর কাছে আমি শুনি, এখনো পর্যন্ত ওর কাছ থেকে আমি কোনো কিছু শুনিনি। তো তোমরাও শুনবে, আমিও শুনবো। তো বলো, তুমি যে বাবা হতে পারছো, মানে জানছো যে তুমি বাবা হতে চলেছো, তো তোমার অনুভূতিটা কেমন বলো অন ক্যামেরার সামনে। আমি কিন্তু এখনো পর্যন্ত ওর কাছ থেকে কোনো কিছু শুনিনি, আর ওকে আমি কিন্তু ক্যামেরা অন করার আগে আমি বলিনি কিছু, এই যে ক্যামেরা অন করেই বললাম যেটা সত্যি সেটাই। তো বলো তোমার অনুভূতিটা কেমন, তুমি যে বাবা হতে চলেছো, এত বাধা বিপত্তি, এত কিছুর পরে তুমি আজকে বাবা হতে চলেছো, আমি মা হতে চলেছি, লোকের কত কথা, কত গালমন্দ, কত কিছু শুনতে হয়েছে, দুজনকে শুনতে হয়েছে না, হয়েছে। তো তারপরে তুমি বাবা হতে চলেছো, তো তোমার কেমন অনুভূতি সেটাই বলো। আমি তো জানতে পারি খুবই জোরে বলো, আর যেটা বলবা শোনো, যেটা বলবা মন থেকে বলবা, সত্যিটা বলবা, জোরে বলবা। সেদিন আমি ওকে কিছুই বলিনি, ও আরো ভেবেছে যে কি ব্যাপার, ও জানতে পেরেও কিছু আমাকে বললো না, তার মানে ওর মনে কোনো আনন্দ বা অনুভূতি নেই নাকি। সত্যি বলতে আমি মনে মনে ওকে চাই বলছি কিনা ও তো জানে না, কিন্তু আমার যেটা মনের অন্তরে যেটা ছিল সেটা আমি সারাদিন অনুভব করেছি যে যে আমার যেটা স্বপ্ন সেটা হয়তো সত্যি হতে চলেছে। সারাদিন আমি শুধু ফিল করেছি যে তাহলে আমি সেই যে একটা পুরুষের যে প্রীতিসত্তা, বিয়ের পরে সে বাবা হবে, সেই স্বপ্নটা আমার সেদিনই আমি ভেবেছি যে তাহলে আমার সত্যি পূরণ হতে চলেছে। আমি যেহেতু জানি যে আমার ওয়াইফ একটা মারণ ব্যাধি থেকে যেভাবে ও আজকে সুস্থ হয়ে ফিরে এসেছে, আমি ওর কাছে বলবো যে এর থেকে আমার আর অন্য নতুন কিছু চাওয়ার নেই, যে ও আমাকে এত বড় একটা জিনিস দিতে চলেছে, এর থেকে আমি ওর কাছে আর বড় কিছু চাই না। আমি খুবই ভাষায় আমি বলতে পারবো না যে আমি কতটা আনন্দিত। আমার মনে তো আছেই যে আমি কি পেতে চলেছি। ও আমার কাছে এখনো বলে যে তুমি তো কোনোদিন আমাকে প্রকাশ করনি, কেন প্রকাশ করনি, বা তুমি কি খুশি না বা তেমন। আমি ওকে কোনোদিন কিছু বলিনি, কারণ আমি যতটা আনন্দিত ওকে আমি বলে বোঝাতে পারবো না, তাই আমি আজ অব্দি ওকে তেমন কোনো কিছুই মুখে বলিনি। আর আমি তো সেই আশায় আছি, দেখি ভগবান আমার সাথে আর কত মানে যতদিন বেঁচে আছি কিভাবে আমাকে সাথ দেয়, সেটা তো সময় তোমরাও দেখতে পাবে, আর আমি তো সেটা তোমাদের সঙ্গে প্রকাশ করবোই। তো যেদিন হচ্ছে কি টেস্ট করি সেটা হচ্ছে 15 আগস্টের দিন। মানে সেদিন আমরা কনফার্ম জানতে পারি, দুজনেই জানতে পারি। ও সকালে ডিউটিতে যাবে, তো যাওয়ার আগেও আমাকে ঘুম থেকে ডেকে উঠায়, তখন আর কি টেস্টটা করি। তো তখন জানতে পারি 15 আগস্টের দিন। যেহেতু 15 আগস্টের দিন টেস্ট করার একটাই কারণ ছিল যে মানে একটা 15 আগস্ট যে দিনটা ভোলার নয়, সেদিনে মানে টেস্ট করলে সারা জীবন মনে থাকবে। তো ওই কারণে আগের থেকে কিট এনে রেখেছিলাম, তো ওদিনকেই টেস্ট করি। তো ও মানে ওর সামনেই মানে আর কি ওদিনকে টেস্টটা করেছিলাম, তো ও দেখেছিল। তো ওর তেমন কোনো রিয়াক্ট ছিল না, মানে ও দেখেছে ঠিক আছে, মানে বলেছে ঠিক আছে তাহলে তুমি, যেহেতু অনেক সকাল ছিল, বললো তুমি তাহলে শুয়ে পড়ো, আমি ডিউটিতে যাই। তো ও তারপরে ডিউটিতে চলে যায়। মানে যেটা আর কি হয়, অনেকেই বলে এবং মানে দেখি যে জানার পরে মানে বউকে জড়িয়ে ধরে বা কিছু একটা আনন্দের খুশি একটা ওর ভিতরে, মানে ও সেটা প্রকাশ করেনি। তো সেটাই আমি ওকে বলি যে তোমার কি কোনো অনুভূতি নেই যে তুমি বাবা হতে চলেছো বা কিছু। তো ও সেটাই আর কি বললো তোমাদেরকে, যে ও সেরকম ভাবে আমাদেরকে মানে আমাকে কিছু মানে সেইভাবে কিছু প্রকাশ করেনি। বাট ও হয়তো ভেতরে ভেতরে অনেক খুশি, কিন্তু সেটা হয়তো মানে আমাকেও প্রকাশ করেনি বা কারো কাছে গিয়ে হয়তো প্রকাশ করেনি। মানে অনেক কিছু, অনেক বাধা বিপত্তি, অনেক মানে লোকের কথা শুনে আজকে আমরা এই দিনটা মানে ফিরে পেয়েছি। মানে ভাবিনি এই দিনটার জন্য, অনেক অপেক্ষা করেছিলাম। প্রায় 5 বছর হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে, তো অনেক আশা করেছিলাম এই দিনটার জন্য।
যেটা হয়তো স্বপ্নেও মানে এমন দিন গিয়েছে এই দিনটা দেখার জন্য শুধু মানে চোখের জল ঝরেছে মুম্বাইতে বসে। তো ও নিশ্চয়ই, আমি ওর সামনেই বলছি, ওর কানে হয়তো অনেকে গালমন্দ করেছে আমার নামে, বাট ও হয়তো সেগুলো মানে কানে দেয়নি সেই কথাগুলো, যার জন্য হয়তো আজকে দুজনে একসঙ্গে আছি, না হলে হয়তো দুজনে অনেকদিন আগেই আলাদা হয়ে যেতাম, হয়তো ও তাহলে আমার সাথে থাকতো না। আজকে হচ্ছে ও আমার সাথে আছে একটাই কারণে, শুধু ও কারো কথা শোনেনি, ও কারো কথায় কান দেয়নি। এমন নয় যে ও যে সামনে আছে আমি বলতে পারি যে ওর কাছে এগুলো কথা বলা হয়েছে আমার নামে, যেহেতু সবাই ভাবে যে ক্যান্সার পেশেন্ট মানে বাচ্চা হবে না, যেহেতু তার আগে আমার একটা অপারেশন হয়েছে, তো সেখানে ভেবেছে যে আমার অপারেশনে কি করা হয়েছে না কি করা হয়েছে, যার জন্য বাচ্চা কাচ্চা হবে না। আর মেইনলি হচ্ছে ক্যান্সার পেশেন্ট, আমার কোনো বাচ্চা কাচ্চা হবে না। তো এই কারণে অনেকেরই অনেক কথা ছিল, সেটা হয়তো ও শোনেনি, যার কারণে আজকে আমরা একসঙ্গে আছি, আর আছি বলেই আজকে এই দিনটা মানে দেখতে পারছি। তো আমি ওকে কিছুই বলিনি, একটু আগেই বললাম, তোমাদের সামনেই শুনলাম, আমিও শুনলাম, তোমাদেরকেও শোনালাম। তো যাই হোক, তোমরা সবাই আশীর্বাদ করো, মানে যে আসতে চলেছে পৃথিবীতে। আমি শুধু ভগবানকে বলি সবসময় যে আমাকে রোগ ব্যাধি দিয়েছে, আমাকে আরো দিই, কিন্তু যে আসতে চলেছে সে যেন সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীর আলো দেখতে পারে। কারণ ওর যদি এর পরে যদি আমি মানে মনের ভিতরে যেটা আসে যে ওর যদি কোনো সমস্যা হয়, তখন সবাই এটা বলতেও ছাড়বে না যে ওর মায়ের এত বড় রোগ আছে, তোর মানে বাচ্চার কেন হবে না, এটা বলতেও ছাড়বে না। এই কারণেই আমি সবসময় ভগবানকে এটুকুই বলি যে আমাকে যা দিয়েছো আরো যদি দেওয়ার থাকে আমাকে রোগ ব্যাধি দিও, কিন্তু যে আসতে চলেছে সে যেন সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীতে আসে। আর তুমি তুমি কি বলবো? আমিও চাই যে, আমি তো প্রথমে ওকেই চেয়েছি, আমি বলেছি যে ও হসপিটালে যখন প্রথম অ্যাডমিট শুনতে পেলো যে অপারেশন করা হবে, টিউমারের রিমুভের সঙ্গে সঙ্গে একটা ওভারি বাদ দেওয়া হবে, তখন ও কান্নায় ফেটে পড়ছিল। আর ও মনে মনে কি যে কষ্ট পাচ্ছিল সেটা হয়তো, আমি কষ্ট পাচ্ছিলাম ঠিকই, কিন্তু আমার সব থেকে বেশি খারাপ লাগছিল যে আমার জন্য আরেকটা ছেলের কেন জীবন নষ্ট হবে। হয়তো রোগ ব্যাধিটা ওর তো কোনো প্রবলেম নেই, প্রবলেমটা তো আমার শরীরে মানে যা হয়েছে। তো আমি সবসময় ভেবেছিলাম যে আমার জন্য তাহলে ও কেন এই কষ্টটা পাবে, এই ভেবেই আমার বেশি কষ্ট লাগছিল তখন, যখন আমরা মানে জানতে পারি। বাট ও কখনো বলেনি যে বাচ্চা হবে না বা তোমার সঙ্গে থাকবো না বা কিছু, ও সবসময় বলেছে ভগবানের ওপর ছেড়ে দাও, দেখা যাবে, ভগবান দিলে সব হবে। আর এও বলেছে যাদের বাচ্চা নেই পৃথিবীতে তারা কি বেঁচে নেই, তারা কি একসঙ্গে থাকছে না, তারা কি নেই একসাথে, এই কথাও মানে ও বলেছে আমাকে, বলেছে দেখা যাবে যখন মানে হবে তখন দেখা যাবে, এরকমটাও বলেছে। কেমো নিতে গিয়েও আমি অনেক কিছু অনেক মানে বাধা, মানে আমি ওকে বলেছিলাম যে না এটা না এটা, আমাদের আইভিএফ সেন্টারেও যেতে লেগেছিল কোনো কারণের জন্য, তো সেটার জন্য ও মানা করে দিয়েছিল যে না আমি যাব না। ও বলেছিল ওটার মানে ওটার দরকার নেই, ভগবান যদি দেয় এমনিই দেবে। মানে ও যেটা আর কি আমাকে বলেছিল যে ভগবান দিলে এমনিই দিবে, আইভিএফ সেন্টারে মানে ওগুলোর কোনো দরকার নেই। তো তারপরে তো আমার কেমো চলে এবং আমি সুস্থ স্বাভাবিক আবার সেই আগের জীবনযাপন মানে যেরকম ছিলাম সেরকম মানে ফিরে আসি। এখন আমি যে মা হতে চলেছি, তো আমার শুধু এইটুকু ভেবেই খারাপ লাগতো যে সব সময় ভাবতাম যে আমার জন্য মানে শরীর তো আমার, রোগ ব্যাধি ছিল আমার, প্রবলেম ছিল আমার, তো ওর তো কোনো প্রবলেম নেই, আর ওর তো এমন নয় যে খুব বয়স হয়ে গেছে বা কিছু, তো আমার জন্য কেন ওর মানে জীবনটা নষ্ট হবে, বা ও আমার জন্য আজকে বাবা হতে পারবে না, বা মানে এরকমটাও চিন্তা ভাবনা মাথায় একসময় এসেছিল। বাট ভগবান এখন হয়তো মুখের দিকে তাকিয়েছে আমার। আমার দিদা একটা কথা বলে সবসময়, বলে কি তোকে মনে হয় ভগবান ভালোবাসে না, ওই জন্য তোকে এই রোগ ব্যাধি দিয়েছে, এত রোগ ব্যাধি দেয়, এবং মানে এরকম কথা বলে। কিন্তু আমি মনে মনে ভাবি যে না, ভগবান আমাকে একটু হলেও হয়তো ভালোবাসে, না হলে এত কিছুর পরে মানুষ আজকাল সাধারণ মানুষ যারা স্বাভাবিক জীবনযাপন করছে তাদেরই অনেকেরই এই প্রবলেমটা হয় যে মানে বাচ্চা কাচ্চা হওয়ার মানে না হওয়ার মানে প্রবলেমটা হয়। তো সেটা ভগবান আমার দিকে হয়তো আছে, একটু হলেও আছে, ভগবানের হাত হয়তো একটু হলেও আছে, যার কারণে আজকে হয়তো আমরা এই দিনটা দেখতে পারছি। হয়তো অনেকে অনেক অনেক কথা, কটু কথা শুনিয়েছে, অভিশাপ দিয়েছে আমাকে, সেগুলো হয়তো ভগবান আমার গায়ে লাগানোর সময় হয়তো আশীর্বাদ হিসাবে লাগিয়ে দিয়েছে, যার জন্য হয়তো আজকে আমরা এই দিনটা দেখতে পারছি। তো যাই হোক, তুমি কিছু বলো লাস্টে। তাহলে আমরাও সেই দিনের অপেক্ষায় আছি। আমাদের সন্তান আসতে চলেছে, আর হয়তো কয়েকটা মাসের মধ্যে আমরা তাকে পৃথিবীতে দেখতে পাবো, তোমরা সবাই দেখতে পাবে। ভগবানের কাছে শুধু এইটুকু প্রার্থনা, সে যেন সুস্থ শরীরে আমাদের কাছে আসে। আর সবচেয়ে আমি প্রথম যাকে চেয়েছি সে হলো আমার স্ত্রী। আমি কখনোই আমার মাথায় কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আসেনি, ওর এত বড় একটা সমস্যা চলে গেছে, আমি কোনোদিনও আমার মাথায় এগুলো আসেনি। ওর মাথায় শুধু নানান চিন্তা ভাবনা, ছোট তো কিছু বোঝে না, যা মাথায় আসে তাই ভাবতে থাকে। আমি কখনোই ওই জন্য ওকে কোনো কিছু প্রকাশ করিনি। আমি জানি যে যদি কোনো দিন ভালো কিছু করে থাকি তার ফল তো আমি পাবই, কারণ আমি তো কোনো খারাপ কিছু করিনি। তাই কখন আমি ওকে, ও শুধু নিজে নিজে ভাবে, আমি কোনোদিন ওকে কিছু করিনি, কারণ আমি জানি আমি ছোটবেলা থেকে অনেক পরিশ্রম করেছি। কিন্তু এখন যতটা ভালো আছি, ওকে নিয়ে শুধু একটু একটু ওইটুকু কষ্ট যে কোনো স্বামী তার জন্য করবে, যদি সমস্যা হয় অবশ্যই করবে, কারণ একজন স্বামীর একটু কর্তব্য তার স্ত্রীকে সুস্থ করে তোলা। ও এখন ভগবানের কৃপায় সুস্থ আছে, আগামী দিন আমরা 2 থেকে 3 জন হবো। আর সবাই বলে না যা হয় ভালোর জন্য,
আশা করি ভালো কিছু হবে, যার জন্য ওর এত বড় সমস্যা থেকে ও উঠে চলে এসেছে, নিশ্চয়ই ভালো কিছুর আশা আছে, সেটাই হয়তো দেখার জন্য আমরা এখন ভালো আছি। আর আমাদের তো তোমরা সবাই আশীর্বাদ করেছো, তোমরা সবাই আশীর্বাদ করো যেন আরো ভালোভাবে থাকতে পারি আগামী দিনে। তোমরা সবাই উপর থেকে আশীর্বাদ করো, সবার আশীর্বাদই তো ভগবানের আশীর্বাদ। তোমরা ভিডিও দেখে অনেকে অনেক আশীর্বাদ করেছো ওকে, আর আশীর্বাদের মধ্যে মধ্যে অনেকে খারাপ বলেছে, কিন্তু খারাপ বলেনি। খারাপের সংখ্যাটা একদমই কম। যারা খারাপ বলেছে তারা হয়তো ভালোভাবে বুঝতে পারেনি, তারাও হয়তো কোনোদিন ভালো বুঝবে, যেদিন আমাদের ভালো দিন আসবে সেদিন তারাই আমাদের ভালো বলবে, কারণ ওদের কাজই হলো কিছু না কিছু বলা। আজকে যারা খারাপ বলছে তারা আগামী দিনে ভালো বলবে, তাই ওদিকে আমরা দৃষ্টিপাত বা কর্ণপাত করবো না। তাই সবার কাছে প্রার্থনা, আমাদেরকে সবাই আশীর্বাদ করো যেন ভালোভাবে থাকতে পারি, আর আমাদের নতুন সন্তান আসছে সেও যেন ভালোভাবে সুস্থ শরীরে আমাদের মাঝে আসে। তো চলো, ওর কথা তো বলেই দিল। আর সত্যি কথা বলতে কি, আমি ওকে বলতাম, মানে লোকে বলবে কি, আমি নিজেই মুখ দিয়ে ওকে বলেছি, ওরা মানে যখন মুম্বাইতে ছিলাম তখন ওকে বলেছি, কয়েকবার বলেছি যে তুমি চলে যাও, আমার পিছনে টাইম নষ্ট করো না, ছেড়ে দাও আমাকে, এ কথা বলেছি। তবুও মানে ও আমার সাথ ছাড়েনি। লোকের কথা তো বাদই দিলাম, লোকে তো বলেছেই, আমিও ওকে বলেছি যে তুমি চলে যাও, তাও ও সাথ ছাড়েনি। আমি জানি যে ওই সময়টায় যে চেহারা আমার হয়ে গিয়েছিল, তোমরা সবাই দেখেছো আমার প্রতিটা মানে ফটো তো কিছু কিছু আছে তোলা, ফটোগুলো জানতাম না যে ভিডিও বানাবো, ওই তুলে রেখেছে আমার অজান্তে, কিছু আমি তুলেছি, সেগুলো দিয়ে ভিডিও বানিয়েছি। তো তোমরা দেখেছো কেমন চেহারা হয়ে গিয়েছিল আমার। তো আমি জানি যে সেই সময় যদি ও আমার পাশে ছিল, আর কোনোদিন ছেড়ে যাবে না। যে সময় মানে মানুষ থাকে না সেই সময় ও ছিল, তো এখন আর ছেড়ে যাওয়ার কোনো কিছুই নয়, সে যে যত কিছুই বলুক না কেন। এখন ওই জন্য আমার অত মাথায় ওই চিন্তাটা আসে না যে লোকে বলবে আর ও ছেড়ে চলে যাবে। কিন্তু লোকের কাজ যেটা, আমাদের ভালো দেখতে পারে না কেউ সহ্য হয় না এগুলো কথা বলে। তো যাই হোক, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ওর অনুভূতি কেমন সেটাও বললো, অনেক কথাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে। তো চলো, নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।